আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ত্বরণ এবং মন্দন টপিকটা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ত্বরণ আর মন্দন আমাদের পরীক্ষায় প্রায় আসে। 3 মার্কের প্রশ্নে এসে থাকে, অনেক সময় নৈবেত্তিকও এসে থাকে। তো চলুন বেসিকের সাথে কী করে আমরা ত্বরণ এবং মন্দনটা শিখে ফেলতে পারি। দেখুন, এখানে একটা কথা আছে, ত্বরণের একটা সংজ্ঞা লিখছি আমি, সেটা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কাকে ত্বরণ বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ করে, ত্বরণ বলে। আচ্ছা, আমরা একটুখানি বাস্তবের সাথে মিলাই। মনে করেন আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, তো আপনি ধীরে ধীরে আপনার বেগকে বাড়াচ্ছেন। তো এই যে সময়ের সাথে বেগটা বাড়তেছে, পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে ত্বরণ বলে থাকি। তো পদার্থবিজ্ঞানের ভাষায় শুধুমাত্র আমরা সংজ্ঞায়িত করলে হয় না, এটাকে গাণিতিক ফর্মের সূত্রের মাধ্যমে সমাধান করতে হয়। তো চলুন শুরু করি। এখানে ত্বরণকে আমরা বলছি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। দেখুন, ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। এখন আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যদি কোনো সংজ্ঞায় হার কথাটা থাকে, কোন কথাটা? হার কথাটা। এই যে হার কথাটা থাকে, তাহলে আমরা সূত্র তৈরি করার সময় ভাগ টি দেব, ভাগ টি দেব। এখানে আর কোনো ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই, হার কথাটা থাকলেই আমরা ভাগ টি দিয়ে দেব। এবার দেখুন, এখানে বলতেছে বেগ বৃদ্ধি। কি বৃদ্ধি? বেগের বৃদ্ধি। আচ্ছা, আমরা একটু বৃদ্ধিটাকে একটু অন্যভাবে কল্পনা করি। কেমন? মনে করেন করিম নামের ছেলেটা, ও যখন 6-এ পড়তো তখনও এতটুকু লম্বা ছিল। এখন করিম সময়ের সাথে ধীরে ধীরে বড় হয়েছে, এখনও ক্লাস 10-এ পড়ে। এখন মনে করেন করিম ছেলেটা এত লম্বা হয়েছে। এখন আমরা করিমের বৃদ্ধিটা কিভাবে নির্ণয় করতে পারি? দেখুন, এখন করিম 10-এ পড়ে, তাহলে এটা হচ্ছে করিমের বর্তমান অবস্থা। কি অবস্থা? এটা করিমের বর্তমান অবস্থা। তাহলে করিম যখন ছোট ছিল, এটা হচ্ছে করিমের আদি অবস্থা। কি মনে করলাম? এটা করিমের আদি অবস্থা, আর এটা করিমের বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা, বা এটাকে আমরা বলতে পারি শেষ অবস্থা। শেষ অবস্থা। তাহলে করিমের বৃদ্ধি কতটুকু? করিমের বৃদ্ধি কতটুকু? করিমের বৃদ্ধি হচ্ছে এই শেষ অবস্থান থেকে আমরা যদি আদি অবস্থানটা বিয়োগ করে দিই, মানে কি, এটা হচ্ছে বর্তমান অবস্থা বা শেষ অবস্থা, এটা হচ্ছে আদি অবস্থা, তাহলে আলটিমেটলি ওর বৃদ্ধি ঘটেছে কিন্তু এতটুকু। তার মানে আমি যদি বর্তমান অবস্থা থেকে তার আদি অবস্থাটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি ওর বৃদ্ধিটা পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে বলেছে বেগ বৃদ্ধি। কি বৃদ্ধি? বেগ বৃদ্ধি। তাহলে বেগ বৃদ্ধিটাও সেম। কেমন? একটা হচ্ছে শেষ বেগ, একটা হচ্ছে শেষ বেগ যেটাকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, আর একটা হচ্ছে আদি বেগ। আদি বেগ যেটাকে আমরা প্রকাশ করি ইউ দিয়ে। এখন আদি বেগ হচ্ছে যাত্রার শুরুর বেগ। আমরা যে বেগে যাত্রা শুরু করতেছি, বা আমাদের স্টার্টিং পয়েন্টটা যত বেগে আমরা যাচ্ছি। আর শেষ বেগটা কি? আমরা যত বেগে আমাদের যাত্রাকে সমাপ্ত করব, বা লাস্ট পর্যায়ে যে বেগটাকে আমরা কল্পনা করব, সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে বেগের বৃদ্ধিটা কি হবে? বেগের বৃদ্ধি কার বৃদ্ধি? বেগের বৃদ্ধি। বেগের বৃদ্ধি হবে ওই যে বেগের শেষ অবস্থা থেকে আমি যদি বেগের আদি অবস্থাটা বিয়োগ করে দিই। আবার বলতেছি, আমরা যদি বেগের শেষ অবস্থা থেকে বেগের আদি অবস্থাটা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো বেগের বৃদ্ধি। বেগের বৃদ্ধি। তাহলে এখানে কি বলেছে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কার বৃদ্ধি? বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধি আমরা কি পেয়েছি? ইউ বাই টি। আগে বলেছি, যদি কোথাও হার কথাটা থাকে, তাহলে আমরা কোনো চিন্তা ছাড়া ভাগ টি বসিয়ে দেব। টি দ্বারা আমরা কী ইন্ডিকেট করি? টি দ্বারা আমরা সময়কে ইন্ডিকেট করি। তাহলে আমরা ভাগটি বসায় দিছি। এখন কার বৃদ্ধি? বেগের বৃদ্ধি। বেগের বৃদ্ধি মানে কোন সূত্রটা বা কোনটুকু? ভি মাইনাস ইউ। তাহলে আমরা এখানে বসে দেবো ভি মাইনাস ইউ। তাহলে আমরা আলটিমেটলি ত্বরণের সূত্রটা কি পাইলাম? ত্বরণের সূত্রটা পাইছি এ ইকুয়াল টু
ভি মাইনাস ইউ ভাগ টি, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ এবং টি হচ্ছে সময়। আশা করি আমরা এই সংজ্ঞা থেকে সূত্র প্রতিপাদনটা বুঝতে পারছি। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টস করবেন অথবা ভিডিওটা আরেকবার টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এবার পদার্থবিজ্ঞানে একক খুব ইম্পর্টেন্ট। আমরা কি করে এইখান থেকে এই জায়গা থেকে ত্বরণের এককটা বের করতে পারি, সাথে সাথে মাত্রা বের করাটাও শিখিয়ে দেব। তো চলুন আগে আমরা ত্বরণের এককটা শিখে আসি, কী করে আমরা ত্বরণের এককটা বের করতে পারি। ওকে, এখন একটুখানি চিন্তা করি। কি চিন্তা করি? বেগ থেকে আমি যদি বেগ বিয়োগ দিই তাহলে আমি কি পাবো? বেগ থেকে বেগের বিয়োগ দিলে আমি কি পাবো? সাপোজ আমার কাছে 100 টাকা আছে, আমি এখান থেকে 50 টাকা কাউকে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কয় টাকা আছে? আমার কাছে 50 টাকা আছে, মানে টাকা থেকে টাকা বিয়োগ করলে আমরা টাকাই পাবো। ঠিক তেমন এই যে বেগ থেকে আমরা যদি বেগ বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমরা উপরে এই বেগ রাশিটাই পাবো। আর নিচে ভাগ কি আছে? ভাগ আছে টি। টি মানে কি? সময়। টি মানে হচ্ছে সময়। এখন এই বেগের একক কি? বেগকে আমরা কোন একক দিয়ে প্রকাশ করি? চলো একটু বেগের এককটা দেখে আসি। আমরা বেগের একটা সূত্র জানি, ভি সমান এস বাই টি। আমি আমার আগের ভিডিওতে বেগের এই সূত্রটা প্রতিপাদন করিয়ে দেখিয়েছি, যদি কারো লাগে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এখন এই যে বেগ ভি সমান এস বাই টি, এখানে এস মানে আমরা জানি সরণ, এস মানে আমরা জানি সরণ। এখন সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। সরণের একক মিটার। তাহলে এটা হচ্ছে এম মিটার। আর টি অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আলটিমেটলি বেগের একক কী পাচ্ছি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এখানে মিটার পার সেকেন্ড কী করে হলো? এই এসটাকে আমি উপরে উঠিয়ে দিয়েছি, যে কোনো এখানে -1 কথাটা এসেছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমি যদি এইখানে বেগের এককের জায়গায় মিটার পার সেকেন্ডটা বসানো যায়, কারণ বেগের একক আমরা কেবলমাত্র দেখলাম মিটার পার সেকেন্ড। ওকে, ভাগ সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার, আমি যদি এই এসটাকে উপরে তুলে দিতে চাই তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিছু নেই মানে 1 আছে, 1টা যখন উপরে ওঠে তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ত্বরণের একক। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার মন্দন। মন্দনটা নিয়ে একটুখানি আলোচনা করি। ত্বরণ আর মন্দন বেসিক্যালি আমরা একইভাবে কল্পনা করতে পারি, একইভাবে, কারণ ত্বরণ আর মন্দনের সূত্র একই, ত্বরণ আর মন্দনের এককও একই, বাট শুধুমাত্র একটুখানি ভিন্নতা আছে ত্বরণ আর মন্দনের ভেতরে। সেটা হচ্ছে একটা হচ্ছে বেগ বৃদ্ধির হার আর একটা হচ্ছে বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার অর্থাৎ যখন কোনো বস্তুর বেগ ক্রমাগত সময়ের সাথে সাথে কমতে থাকে তখন তাকে আমরা বলি মন্দন। তাহলে এটা হচ্ছে ত্বরণ আর মন্দনের ভিতরে পার্থক্য। এখন ত্বরণ আর মন্দন আমরা যখন এই সূত্র দিয়ে মানটা নির্ণয় করব তখন এখানে একটা পার্থক্য আসবে। পার্থক্যটা কি? ত্বরণে আসবে পজিটিভ মান আর মন্দনে আসবে নেগেটিভ মান। এখন ত্বরণ আর মন্দনের এই পজিটিভ নেগেটিভ মান কেন আসবে আমরা এই গাণিতিক অংশটা করলেই বুঝতে পারবো। তো চলুন আমরা গাণিতিক ম্যাথটাকে সম্পন্ন করে আমরা ত্বরণ আর মন্দনের ভিতরকার ঋণাত্মক এবং ধনাত্মকের পার্থক্যটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। সো একটা ম্যাথ এখানে দেওয়া আছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরুর পার সেকেন্ড পর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। আর একবার বলি, 10 মিটার পার সেকেন্ড বেগের যাত্রা শুরুর পার সেকেন্ড পর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। ত্বরণ কত? এখন আমাকে এখানে লিখতে হবে, যা যা দেওয়া আছে এখানে লিখি। এখানে কি দেওয়া আছে চলুন, এখানে কি দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরুর। এখন যাত্রা শুরুর বেগকে আমরা কি বলি? আদিবেগ বলি। কি বেগ বলি? আদিবেগ। শুরু বেগকে আমরা আদিবেগ বলি। এখন আদিবেগের প্রকাশ করা হয় ইউ দিয়ে। ইউ এর মান কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাতে পারি 10 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরুর 5 সেকেন্ড পর, সেকেন্ডে কি ইন্ডিকেট করে? সময়কে ইন্ডিকেট করে। তাহলে টির মান এখানে আছে
5 সেকেন্ড। 5 সেকেন্ড পর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই বেগটা কি? ঠিকই ধরেছেন, এই বেগটা হলো শেষ বেগ ভি। কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। ওকে, কী বের করতে হয়? ত্বরণ। ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, এ ইকুয়াল টু হট। এখন আমরা তো সূত্র জানি, আমরা কি জানি? সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এখানে ভি এর মান কত আছে? 20 মিটার পার সেকেন্ড। ইউ এর মান কত আছে? 10 মিটার পার সেকেন্ড। আর টির মান কত? টির মান আছে 5 সেকেন্ড। টির মান আছে 5 সেকেন্ড। এখন 20 থেকে 10 গেলে থাকে 10 ভাগ 5, এটাকে ভাগ করলে হবে 2, অর্থাৎ এককটা বসানো লাগবে। ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই ছিল ত্বরণ। আশা করি সহজেই বুঝতে পারছেন। এবার আমরা একটু মন্দনে বলি যে মন্দনে কেন নেগেটিভ মান আসে। আচ্ছা, মন্দনে আমরা দেখে থাকি ক্রমাগত বেগ হ্রাস পায়, অর্থাৎ আদি বেগের তুলনায় শেষ বেগ কমে যায়। শেষ বেগ কেন কমে যায়? কারণ হচ্ছে বেগ আস্তে 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 হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি একটুখানি ফাইন টিউনিং করি যে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরুর 5 সেকেন্ড পর বেগ কমে গেল। সাপোজ বেগ কমে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে, তার বেগটা কমে কমে 10 মিটার পার সেকেন্ডে চলে আসলো। এখন এখানে ত্বরণ কথাটা থাকে না, কারণ বেগ হ্রাস পেয়েছে। এটা হয়ে যায় মন্দন। মন্দন কত? মন্দন কত? সব সূত্র আমার সেম, সব সূত্র সেম, জাস্ট এখানে মানগুলো চেঞ্জ হবে। এখানে আমার আদিবেগ কত আছে? শুরুতে কত বেগ নিয়ে বেগ প্রাপ্ত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ হবে 20 মিটার পার সেকেন্ড। টি কত? টি হচ্ছে 5 সেকেন্ড। আর শেষ বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। ত্বরণের মান বের করতে হবে। তাহলে শেষ বেগ কত? 10, আদিবেগ হচ্ছে 20, আর টি হচ্ছে পার সেকেন্ড। এখন যেহেতু বেগ হ্রাস পাইছিল, এই জন্য এখানে বেগের মান হবে -10। 10 থেকে মাইনাস যদি আমরা 20 করি, -10 হয়, ভাগ 5, দ্যাটস মিন -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কারণে মন্দনে মাইনাস কথাটা আসে। আশা করি ত্বরণ আর মন্দন বিষয়ে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে বা বুঝতে কোনো ঝামেলা হয়, কমেন্টস বক্সে কমেন্ট করবেন এবং ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দেবেন। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।